খুবই সরি লক্ষ্মীটি, আমি আসতে পারিনি সময় মতো। অপেক্ষা করেছি, খুবই কষ্ট পেয়েছ নিশ্চয়ই। মেহেরিন ভরকে গেল। কষ্ট পাবো কেন আমি? কাজ ছিল বিধায় তো আসতে লেট হলো। আর আমি জানি আপনার উপর দিয়ে কেমন চাপ যায়। সারা রাত ড্রাইভ করে চট্টগ্রামে গেছেন, আবার এই নিউজ শুনে ছুটে চলে এসেছেন ড্রাইভ করে। আপনি না আসলেও আমি তেমন একটা খারাপ বোধ করতাম না। আপনিও তো মানুষ, কোনো যান্ত্রিক রোবট তো থোড়ি না। সোলেমান মেহেরিনের পেটের দিকে তাকালো। এই ছোট্ট পেটে তাদের অংশ আছে। সোলেমান পেটের দিকে তাকিয়ে বলল। এমনি সুই রেগে আছে বাবার উপর, একটু সুই আদর করে দেই। মেহেরিন হাসলো। অনুমতি নেওয়ার কি আছে? আপনার আর আমার মিলে আমাদেরই তো অংশ। সোলেমান হাত বাড়িয়ে ছুতে গিয়েও থেমে গেল। মেহেরিন ভ্রু কুচকালো। কি হলো, থেমে গেলেন যে? সোলেমানের হাতের দিকে তাকালো, তারপর নিজের দিকে। মাটি লেগে আছে, অপরিষ্কার আমি। তোমাদের এভাবে ছুলে তোমাদের নোংরা হয়ে যাবে, জীবনে ছড়াবে। আমি ধুয়ে আসি আগে বরং, কেমন? মেহেরিন তাকালো সোলেমানের হাতে আর শরীরের দিকে। এত মাটি কেন লেগে আছে? আচ্ছা যান, ফ্রেশ হয়ে আসুন আগে। সোলেমান ধীর পায়ে এগিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ট্যাপ ছেড়ে দিল। সাথে সাথে প্রেমার কবরের মাটিগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যেতে লাগলো সোলেমানের শরীর থেকে। সোলেমান বডি ওয়াশ দিয়ে ডলে ডলে শরীর পরিষ্কার করতে লাগলো। একটুও যেন মাটি না থাকে, জীবাণু ছড়াবে, তা না হলে মেহেরিনের শরীরে, এই শরীরে, এই বুকে, এই বাহুতে মাথা রেখে জড়িয়ে না ধরলে মেয়েটার যে ঘুম হয় না। আবার ডলতে ডলতে শরীরের চামড়া লাল হয়ে গেল। আয়নায় দেখলো একবার, মনে হচ্ছে এলার্জি উঠেছে। সোলেমান তোয়ালে দিয়ে ভেজা শরীর মুছে শুকনো কাপড় পরে বেরিয়ে আসলো। রুমে পা রাখতে দেখলো মেহেরিন খাবার নিয়ে এসেছে। সোলেমান ভেজা মাথা মুছতে মুছতে বলল। তুমি আনতে গেলে কেন? এই শরীর নিয়ে ওঠানামা করা ঠিক না। আমরা নিচের ফ্লোরে শিফট করে যাব, কেমন? সিঁড়িতে ওঠানামা করতে হবে না তাহলে আর। মেহেরিন খাবারটা টেবিলের উপর রাখলো। সবে মাত্র 1.5 মাস সুলতান সাহেব, আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। 1.5 মাস হোক আর 1 মাস হোক বা 9 মাস হোক, সতর্কতা অবলম্বন শুরু থেকে করা উচিত। কোনো রিস্ক নিব না তোমাদের নিয়ে আমি। বেশ বেশ, খাবারটা খেয়ে নিন। সোলেমান বিছানায় বসলো। তুমি খেয়েছো? না খাইয়ে রেখেছে আমাকে মনে হয় আপনার। আম্মা আপু একটু পর পর এটা ওটা নিয়ে এসে খাইয়ে দিচ্ছে আমায়। নিশ্চিন্তে খান আপনি। সোলেমান সেই যে গতকাল রাতে খেয়ে বেরিয়েছিল, আর খাওয়া হয়নি। আমাকে খাইয়ে দিলে তোমার কষ্ট হবে? এই হাতে খেতে ইচ্ছে করছে না। একটুও না। মেহরিন হাত ধুয়ে চেয়ার টেনে সোলেমানের সামনে বসে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সোলেমান ফ্লোরে বসে মেহরিনের পেটে আলতো করে হাত রাখলো। সাথে সাথে কেমন শীতল এক ঠান্ডা অনুভূতি শির দ্বারা দিয়ে বেয়ে গেল। বাবা হওয়ার সুখ এত সুন্দর, এত ঠান্ডা, এত মিষ্টি একটা অনুভূতি। সোলেমান কটা চুমু খেলো মেহরিনের পেটে, তারপর পেটের দিকে তাকিয়ে বলল। ক্যান ইউ হিয়ার মি বেবে? আই এম সো সরি। তোমার আসার সংবাদ শুনে আমি সময় মতো আসতে পারিনি তোমার কাছে, সেজন্য খুব রাগ করেছি নিশ্চয়ই। প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি। বাবার ভালোবাসার মানুষ বলতে তো তুমি আর তোমার মামা ছাড়া কেউ নেই না। মেহরিন সোলেমানের চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিয়ে বলল। কম করে না হলেও 100 বার হয়তো সরি বললেন আসার পর। আপনার সন্তান আর আপনার সন্তানের জননী এবার সত্যি সত্যি রাগ করে বসবে, কিন্তু তখন 1000 বার সরি বললেও কিন্তু তাদের রাগ বলবে না। সোলেমান কোমর জড়িয়ে ধরল, পেটের সাথে মাথা ঠেকিয়ে বলল। এই এত একটা সুন্দর সংবাদ শোনানোর জন্য তোমাকে আমি কিভাবে ধন্যবাদ দিই বলো তো? পুরো এলাকায় কি মিষ্টি বিলানো হয়েছে? সবাই কি জানে আমি পাপাচ্ছি? মেহরিনের মনে পড়ে গেল এজনের কাণ্ড। শব্দ করে হাসতে লাগলো। মনে পড়ার পর থেকে সোলেমান ভ্রু কুচকালো হাসির শব্দে। হারছো কেন? মিষ্টি দাওনি? মেহরিন হাসি থামিয়ে বলল। হাসছি কেন শুনবেন? এই জোয়াজ ভাইয়া কি করেছে জানেন? এই বেয়াদব আবার কি করেছে? আপনার পুরো এলাকায় আপনার ভাই মিষ্টি বিলিয়ে এসেছে। জীবনে একটা কাজের কাজ করলো এই প্রথম। আহা শুনুন না, কিসে মিষ্টি দিয়েছে জানেন? চাচা হয় নিশ্চয়ই। না না, বাপ হওয়ার খুশিতে। পরে বাসায় এসে শুনে যে সে চাচা হচ্ছে। বেচারার মুখটা দেখার মতো ছিল। আমার রাস্তায় যত এতিম ছেলেপেলে ছিল তাদেরও নিবাসে নিয়ে এসেছিল খাওয়াবে বলে। পুরো এলাকার জানে ভাইয়া বাবা হচ্ছে। মেহরিন হাসতে হাসতে গড়াগড়ি খাবে এমন অবস্থা। সোলেমান তাকিয়ে দেখলো সেই হাসি। হাসলে কি সুন্দর লাগে, অথচ মেহরিন এভাবে প্রাণ খুলে উচ্ছ্বাস নিয়ে তেমন হাসে না। পুরো কথা শুনুনি নিশ্চয়ই। চাচা বলেছে আমি দাদু হতে যাচ্ছি, ব্যাস। আর বাকি কথা শুনে কে ভাইয়া ভেবে নিল মাহি আপু হয়তো। আধা পাগল ছেলে একটা। তবে উনি অনেক ভালো, সহজ সরল। সোলেমানের মুখ গম্ভীর হয়ে আসলো। ছোট করে শুধু বলল। অনেক ভালো।
মেহেরিন জড়িয়ে ধরল সোলেমানের গলা, কোলের উপর বসে বলল, আপনি বেশি ভালো। কে বলেছে আমি ভালো? খুব খারাপ আমি। আমি বলি, আর মেহরিন কিন্তু মিথ্যে বলে না কখনো। একটু কঠোর হতে পারো না আমাকে নিয়ে? শাসন করো আমাকে। একটু অবহেলা করলেই দিবে দাঁড়ান দাঁড়ান করে 2-4টা চড় মেরে। আহারে, চুমু খাওয়া গালে নাকি চড় মারবো? বাই দ্য ওয়ে, কি কাজে আটকে পড়ে গিয়েছিলেন বললেন না তো? তখন যে বললেন ফিরে এসে বলবেন। সোলেমানের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল, একদম কালো মেঘের মতো বিষাদ চেপে গেল। শুনতেই হবে। আপনার ইচ্ছা। রাগ বা খারাপ লাগবে না তো? বলে তো দেখুন। ভেবে বলেছে তো? আপনি বলুন নির্দ্বিধায়। প্রেমাকে তা তো জানি না। মেহেরিনের নামটা কানে আসার সাথে সাথে চিনে ফেলল। আপনার প্রাক্তন না? হুম। কিছু কি হয়েছে? হুট করে তার কথা বলছেন যে? প্রেমা মরে গেছে মেহেরিন। মেহেরিন মুখ দিয়ে ইন্নালিল্লাহ বেরিয়ে আসলো, আশ্চর্যান্বিত গলায় বলল, কি? কিভাবে? আর আপনিই বা জানলেন কি করে? সোলেমান সবটা খুলে বলল। মেহেরিনের কপাল কুঁচকে আসলো সব শুনে। জানো মেহেরিন, আমি না প্রথমে চিনতেই পারিনি প্রেমাকে। পুরো শরীর আগুনে পড়েছিল, আর মুখটাও অ্যাসিডে ঝলসেছিল। ইব্রাহিম বলে চিনেছি। কেমন যে দেখাচ্ছিল প্রেমাকে, বলে বোঝাতে পারবো না। মেহেরিনের গা কেঁপে উঠল। কিছুক্ষণ আগেও তো দেখলো একজনকে পুড়তে। ইস, কিভাবে হলো এসব? এমন করুণ, এমন জঘন্য মৃত্যু। ওর স্বামীর কাছে যতদূর জানি, বলেছিলাম না ওর স্বামী আমার বিরোধী দলের অবৈধ কাজ করতো, ওটাই হয়তো প্রেমা জেনেছিল, সেজন্য আগুনে পুড়িয়ে মারলো। ছি, কি নিকৃষ্ট লোক। আমার যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন প্রেমা আপু আপনাকে ঠকিয়ে শেখর নামের লোকটাকে বিয়ে করেছিল, নিজ পছন্দে ভালোবেসে। আগে জানতো না উনি খারাপ লোক? জানি না আমি, ওর বিষয়ে আমি কিছুই জানি না। ভালোবেসে জেনে শুনে তো শেখর বিয়ে করেছে, তাহলে কেন মারলো শেখর ওকে? আপনি কি খারাপ লাগছে আপনার? আপনি কি ওখানেই ছিলেন এতক্ষণ? আমার কি খারাপ লাগা উচিত মেহেরিন? জানো, ওর লাশটা কেউ নিতে আসেনি। ওর বাবাকে ফোন করে বলা হলো মেয়ের লাশটা নিয়ে যেতে, দাফনের ব্যবস্থা করতে। ওর বাপ কি বললো জানো? বললো আমার সময় নেই, মরেছে ভালো হয়েছে, ওর লাশটা ওভাবে কবরস্থানে ফেলে দিয়ে আসো। মেহেরিন চমকে উঠল কথা শুনে। এক বাবা নিজের মেয়ের মৃত লাশ নিয়ে এভাবে বলতে পারলো? ওনার বাবা এমন কথা কেন বলল? মেয়ের লাশটা নিতে আসেনি তার? আর ওনার মা, কোনো আত্মীয় স্বজন কেউ? না আসেনি, বলেছিলাম না ওর বাবা ওদের দেখতো না। প্রেমার আর কেউ নেই, ওর মাও মারা গেছে অনেক আগে, যেটা জানলাম আজ। তাহলে ওনার দাফন কে করলো? দাফন হয়েছে তো নাকি হয়নি? সোলেমান নিজের 2 হাত দেখিয়ে বলল। এই হাত দিয়ে ওর দাফন সেরে এসেছি মেহেরিন। মেহেরিন তাকালো হাতের দিকে। আমার সেই জন্য দেরি হয়ে গেছে মেহেরিন, নাহলে বিশ্বাস করো আমি আরও আগে চলে আসতাম। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। তার স্বামী নিজেও যে এক প্রকার থাকতে বাধ্য হয়েছে তা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। একজন মৃত মানুষের দাফন করা ফরজ দায়িত্ব, আর সেটি যত দ্রুত করা যায় ততই উত্তম। মানুষটা জীবনে পাপী ছিল কিনা নাকি বিশ্বাসঘাতক ছিল সেটা মুখ্য নয়। মৃত্যুর পরে সে কেবল একজন মানুষ, আল্লাহর বান্দা। মেহেরিন ধীরে বলল, আপনি যদি সেদিন চলে আসতেন তাহলে হয়তো তার দাফনের কাজটাই হতো না। সে আপনার প্রাক্তন হতে পারে, কিন্তু সবার আগে সে একজন মানুষ, একজন মৃত মানুষ। তার পাশে কেউ ছিল না, অন্তত আপনি তো ছিলেন। রাগ করলে না? মেহেরিন একটু থেমে নিঃশ্বাস নিয়ে বলল, রাগ করব কেন? যে জীবিত থাকতেই রাগ করিনি, তার মৃত্যুর খবর শুনে রাগ করব আমি? রাস্তায় যদি কোনো অপরিচিত মানুষ আমার সামনে মৃত্যুবরণ করতো, আমি কি উপেক্ষা করে চলে আসতে পারতাম? পারতাম না তো। যতটুকু সামর্থ্য থাকতো ততটুকুই তো করতাম, তাই না? আর অচেনা কেউ হলে তো আরো বেশি করতাম, আর চেনা হোক কেউ হলে তো আরো বেশি করতাম। কারণ মানবতার সম্পর্কের চেয়ে বড়। আপনি একজন মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। হয়তো সম্পর্কের জায়গায় অনেক ক্ষত আছে, কিন্তু মানবতার জায়গায় হেরে যাননি আপনি, আর সেটাই আমার কাছে বড়। আপনি যদি তার বিশ্বাসঘাতকতার জন্য ওকে ওভাবে ফেলে রেখে চলে আসতেন, তাহলে সবচেয়ে খারাপ বোধ হয় আমারই লাগতো। সোলেমান বা হাতে জড়িয়ে কাছে টেনে আনলো মেহেরিনকে। মেহেরিন স্বামীর বাহুতে মাথা ঠেকিয়ে বলল, জানেন, আমি আজ নিউজে দেখেছি একজনকে পড়তে অনেক আহাজারি করছিল, কিভাবে অসহায় হয়ে করুণ গলায় বারবার আল্লাহকে ডেকে মেঘ বৃষ্টির আবদার করছিল। কেউ আসলো না তাকে সাহায্য করতে। সোলেমান ঘাড় বেঁকিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে বলল। ওটাই প্রেমা। মেহেরিন চকিতে চমকে উঠল। ওটা প্রেমা? কি করুণ ছিল আর্তনাদগুলো! ও জানো, মৃত্যুর আগে আমাকে একটা কথা বলে গেছে। কি? ও বারবার বলছিল মেয়েগুলোকে বাঁচাতে। ওনার মেয়ে? না, ওর সন্তান আছে কিনা তা তো জানি না, আছে কিনা জানি না। ইব্রাহিম হয়তো খোঁজ নিচ্ছে, ওর কোনো সন্তান থাকলে তো হয়তো আমাকে বলতো, হয়তো ওই মেয়েগুলোকে বাঁচাতে বলেছে।
সোলেমান ছবিগুলো বের করে দেখালো। মেহেরিন দেখলো ছবিগুলো কয়েকজন কিভাবে মেয়েদের উপর অত্যাচার করছে। এরা কার আর এটা কোথায়? মনে হচ্ছে কোনো যৌনপল্লী। মেহেরিনের চোখ বড় হয়ে আসলো। আর তখনই সোলেমানের ফোনটা বেজে উঠলো। সোলেমান তাকিয়ে দেখলো ইব্রাহিম করেছে ফোন। রিসিভ করলো। ইব্রাহিম জানালো, কান্দাপাড়া পতিতালয়ে এসব অবৈধ কাজ করছে শেখর। ভিন্ন ভিন্ন ধর্মের উপজাতি অসহায় দুস্থ মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে নিয়ে আসতো, তারপর জোর করে এসব কাজ করাতো। প্রেমাকেও হয়তো সেখানেই নেওয়া হয়েছিল। সোলেমানের কপালে দুভাঁজ পড়ল। শেখর নিজের বউকে নিয়ে গেছিল? এত নিকৃষ্ট অধম! যেহেতু প্রমাণ আছে সেহেতু আমাদের দেরি করা মানে ওই মেয়েদের জীবনকে বিপন্নতার দিকে ঠেলে দেওয়া। শেখর হয়তো এতক্ষণে জেনে গেছে প্রেমার বিষয়টা, আর সে চুপ করে থাকবে না, পালাবে নিশ্চিত। আনিসুল হককে জানা, তার ফোর্স রেডি করতে বল। ঠিক আছে, রাখছি, ঘুমিয়ে পড় তুই। সোলেমান ফোন কেটে দিল। মেহেরিন তাকিয়ে রইল মুখের দিকে। সোলেমান বুকে টেনে এনে বলল, তুমি এসবে জড়িও না, চিন্তা করবে শুধু। আমি পরে সবটাই জানাবো নিজে নিজেই। অনেক কিছুর হিসেব মিলছে না আমার। মেহেরিন সোলেমানের বুকে মুখ লুকিয়ে বলল, স্বামীরা এত খারাপ হয় যে নিজের স্ত্রীকে পতিতালয়ে নিয়ে যায়, পুড়িয়ে হত্যা করে? খারাপ তো খারাপ, সে ছেলে হিসেবেও খারাপ, ভাই স্বামী বাবা হিসেবেও সেই খারাপ। ওনার জন্য আমার খারাপই লাগছে। আচ্ছা, উনি সত্যি বিশ্বাসঘাতকতা করেছিল তো? মন বলছে আমরা যা দেখি যা শুনি তার বাইরে অন্য কোনো কাহিনী আছে। তা না হলে হুট করে আপনাদের বিয়ে ঠিক হওয়ার পর উনি ওভাবে ওনাকে বিয়ে করবেন? জানি না, ঘুমাও, ভোর হবার আগে একটু ঘুমাও। ঘুমাও বললে কি ঘুম চলে আসে? কত কি ঘুরপাক খাচ্ছে এই ছোট্ট মাথায়। মেহেরিনের তার স্বামীকে নিয়ে চোখ বন্ধ করে এই বিশ্বাসটুকু এতদিনে হয়ে গেছে যে তাকে হাজারো রমণীর ভিড়ে ছেড়ে দিলে তার স্বামী তার দিকেই তাকিয়ে থাকবে, তার কাছে ছুটে আসবে। তার জীবনের সবটা জুড়ে এখন মেহেরিন। হ্যাঁ, সোলেমান বলেছিল, আই উইল নেভার ফরগেট মাই ফার্স্ট লাভ। কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলে ও অপর পক্ষের মানুষ যতই বিশ্বাসঘাতকতা করুক, নিজের ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। সেটা ভুলে যাওয়ার মানে নিজের ভালোবাসার উপর প্রশ্নবিদ্ধ করা। পাস্ট কম বেশি সবারই থাকে। আর মেহেরিন বিশ্বাস করে সোলেমান অতীত ধরে থেমেনি। সে বর্তমানকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রেমার হত্যার একটা সুষ্ঠু বিচার হোক। যে মেয়ে মৃত্যুর মুখে অন্যদের বাঁচানোর কথা বলতে পারে, সেই মেয়ে কি সত্যি এমন বিশ্বাসঘাতকতা করেছিল? মেহেরিনের কাছে কেমন অবিশ্বাস্য ঠেকছে। মনে হচ্ছে এর পেছনে অন্য কিছু আছে, যেটা বোঝা যাচ্ছে না। রতন শিকদার ফোন করে শেখরকে জানালো প্রেমা মরে গেছে। তবে মরে গিয়েছে সেই সোলেমানদের কাছে। কথাটা শোনার পর থেকেই শরীর জ্বলে যাচ্ছে শেখরের। শালি মরল তো মরল, প্রাক্তনের কাছে গিয়ে মরল। ওই শালার বেটা আবার সন্দেহ করে বসলে তো আরেক ঝামেলা। তার উপর এখানে প্রমাণ বলতে আছে কিছু ফাইল। শুধু কি ফাইল নিয়ে পালিয়েছিল প্রেমা, নাকি আরও কিছু ছিল সাথে? আরও কিছু নিলেও সেগুলো কি সোলেমানের হাতে? শালার ইকবালটাকেও তো মেরে ভুল হলো, বাঁচিয়ে রেখে আরও টর্চার করলে হয়তো জানা যেত। চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। শেখর পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। ফোন রিসিভ হতেই শেখর বলল, শুনেছো সব কিছু? এখন কি করব? সোলেমান যা ডেঞ্জারাস জানো তো, এ অবধি এসে পড়বে না তো? আমি নজর রাখছি, আপনি প্রিপেয়ার্ড হয়ে থাকুন। সেই সাথে একটা সুখবর শুনুন। এত দুঃসংবাদের মাঝে সুখবর কি আবার? সুলেমান বাপ হতে যাচ্ছে। এখানে সুখবরের কি হলো আমার জন্য? বসে বসে ভাবুন, রাখছি। ফোন কেটে গেল। শেখর বুঝলো না সোলেমান বাপ হচ্ছে, তাতে শেখরের কি? ইমন পেন ড্রাইভটা হাতে নিয়ে বসে আছে। কি আছে এতে জানার কৌতূহল হচ্ছে বটে, তবে অন্য জিনিস এভাবে দেখাটা কি ঠিক হবে? কিছু শিবির প্যানেলের ছেলে পেলে এসে বসলো ইমনের পাশে, হাতে পেন ড্রাইভ দেখে বলল, কিসের পেন ড্রাইভ এটা ইমন ভাই? ইমন সেদিন রাতের ঘটনাটা খুলে বলল। একটা ছেলে ইমনের হাত থেকে পেন ড্রাইভটা খুলে নিয়ে ল্যাপটপে কানেক্ট করলো। ইমন বাধা দিতে চাইলো, কারো জিনিস এভাবে দেখাটা ঠিক না। ছেলেগুলো শুনলো না। দেখা যাক না কি আছে এতে। যার পেন ড্রাইভ তার যদি কোনো অ্যাড্রেস থাকে তাহলে যোগাযোগ করে দেওয়া যাবে। হ্যাঁ, এটা মন্দ কথা বলেনি। তারা চেক করতে করতে একটা ফাইলে ঢুকলো, যে সেখানে অসংখ্য ভিডিও দেখা যাচ্ছে, তবে কিসের সেটা দেখেনি। একটা ভিডিওর ক্লিপে ঢুকে দেখলো একটা মেয়েকে জোর করে টেনে হিঁচড়ে একটা রুমে নেওয়া হচ্ছে। তার কিছুক্ষণ পরেই পুরুষ ঢুকে যাচ্ছে সেই রুমে, দরজা বন্ধ করে দিচ্ছে। তারপর চিৎকারের আওয়াজ ভেসে আসছে। মেয়েটা বারবার ছেড়ে দিতে বলছে। এমন প্রায় 30-35টা ভিডিও, কিন্তু তাদের চোখ আটকে গেল একটা ভিডিওর একটা লোকের ছবিতে। তারা চাচাই করলো একে অপরের মুখের দিকে। তারপর ল্যাপটপটা নিয়ে হেড অফিসে চলে গেল। ইমন বুঝলো না, তাদের পেছন পেছন হেড অফিস গেল। প্যানেলের প্রধানের সামনে ল্যাপটপটা রেখে বলল, ভাই দেখুন, বিএনপি মৌসিন আলীর ছেলে এটা। মেয়েদের দিয়ে যৌনপল্লীতে খারাপ কাজ করায়। প্যানেলের প্রধান দেখলো ভিডিওটা। বিএনপি তো তাদের ও বিরোধী দল, আর বিরোধী দলের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কেউই বসে থাকে না, তারাও থাকলো না। ইমন তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রমাণ সমেত ভিডিও শেখরের ছবিগুলো ভাইরাল করে দিল। মুহূর্তের মধ্যে মিডিয়া জগৎ তোলপাড় হয়ে গেল। কেউ বলছে ফেক, কেউ বলছে আওয়ামী লীগের চক্রান্ত।
ইচ্ছে করে ফাঁসাচ্ছে বিএনপিকে নিচা দেখানোর জন্য। আবার কেউ বলছে এগুলো জামায়াতের প্ল্যান। নানান মুনির নানান মতে সৃষ্টি হলো। ভিডিওটা চলে গেল ডিজিএফআইয়ের কার্যালয়ে। সোলেমান ভিডিওটা দেখে তাকে ফোন করে বলল, আমার প্রমাণ লাগবে। মিডিয়া তোলপাড়। শেখর পালানোর আগে ধরা চাই। নিজের স্ত্রীকে গত পরশু রাতে পুড়িয়ে হত্যা করেছে। আমি চাচ্ছি পুরো বিষয়টা আইনের মাধ্যমে হোক। আমার নিয়মে করলে কিন্তু বডি খুঁজে পাবে না। সাথে জবাবদিহিতা করার জন্য কিছুই বলার মতো কেউ থাকবে না। তখন সামলাতে পারবে তো? ফোর্স রেডি আছে, ইতিমধ্যে তারা বের হয়েও গেছে। গুড, আমি আসছি। সোলেমান সকালে মেহরিনের সাথে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষে রেডি হলো। বের হওয়ার আগে বাড়ির প্রতিটি মেটকে বলে গেল কোনো কিছুর জন্য মেহরিনকে সিঁড়ি বেয়ে নিচে নামতে না, তার দরজার বাহিরে দাঁড়িয়ে থাকবে, যা চাইবে সাথে সাথে এনে হাজির করবে। পরিবারের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলল মেহরিনকে নিয়ে। পুরো এলাকায় ফের মিষ্টি বিলাতে বলল। আর দুপুরের মধ্যে মেহরিনের বাবা মাও চলে আসবে, আপ্যায়নের কোনো ত্রুটি যেন না হয়। পরিশেষে সবকিছুর ব্যবস্থা করে মেহরিনের কপালে গাঢ় এক চুম্বনেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ফিরতে কিছুটা লেট হতে পারে। মহসিন আলীর বাসার সামনে মিডিয়া আর আইনের লোকে ভরে গেছে। তাদের কানে খবর এসে গেছে আগুনে পুড়তে দেখা ভিডিওর মেয়েটা এই বাড়ির বউ। তোপের মুখে পড়ে গেছে মহসিন আলী। তাকে পুলিশ আপাতত ধরে নিয়ে গেল। এদিকে শেখরের মাথায় হাত। মেয়েগুলোকে নিয়ে পালানোর সময়টা অবধি নেই। আর ফোনের ওপাশ থেকে জানালো গা ঢাকা দিতে আপাতত। মেয়েগুলো চিন্তা ছেড়ে দাও। শেখর বাহিরে তালা মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেল। ডিজিএফআই সদস্যরা এখানে পৌঁছে দেখলো আগুন ধরিয়ে দিয়েছে বাড়িতে। ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসছে ভেসে। তাড়াতাড়ি তারা ফায়ার সার্ভিসকে কল করে ডেকে এনে আগুন নেভানোর ব্যবস্থা করলো। পূর্ণার তার মেয়েকে রুমে বন্দি করে রেখে গেছে শেখর। বেচারি রুম অব্দি এখনো আগুন আসেনি। বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বুঝলো খারাপ কিছু ঘটছে। দরজায় বারবার ধাক্কা দিতে লাগলো। মেয়েটাও কাঁদছে। কেউ এসে দরজা খুলে দিল। আর কে দেখে ভয়ার্ত গলায় বলল, আগুন লেগেছে পূর্ণা, আমরা এবার বাঁচব কি করে? মরে যাব আমরা। প্রেমা কি আর আসবে না? পূর্ণা চমকে উঠল। আগুন লাগিয়ে দিয়েছে শেখর। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই ছোট্ট প্রাণটাও দগ্ধ হয়ে পুড়ে মরবে তার সাথে। আর তখনই আগুনের একটা অংশ এসে পড়লো কিছু দূরে ছুটতে থাকা একটা মেয়ের উপর। সাথে সাথে মেয়েটা চেঁচাতে চেঁচাতে পুড়তে লাগলো। পূর্ণা ছুটে যেতে চাইলো, পাশের মেয়েটা আটকে দিল। অত আগুনের মধ্যেই মেয়েটা যাবে? সিমরান যে কোলে। আগুনের তাপে শরীর ঝলসে যাওয়ার মতো অবস্থা। দীপা পূর্ণাকে নিয়ে ভেতরের দিকে চলে গেল। এদিকে মনি দিক বিদিক শূন্য হয়ে গেছে। শেখরটা তাকেও তালাবদ্ধ করে রেখে পালিয়েছে। যার জন্য তার এই জীবনটা বিলিয়ে দিয়েছিল সেই শেখর তাকে এভাবে ধোকা দিল। মৃত্যুর ভয় হচ্ছে মনির। এই মৃত্যুর ভয় একে এক করে তার সকল পাপের দৃশ্যগুলো মনে পড়ছে। একটা আগুনের ফলক এসে পড়বে গায়ে, এমন সময় পূর্ণা এসে টেনে সরিয়ে নিল। আকস্মিক এমন টানে মনি পড়ে যেতেও সামলে নিল। ঘাড় বেঁকিয়ে পূর্ণাকে দেখে মনে পড়ল কত অত্যাচারী না করেছে সেই পূর্ণার উপর, সকলের উপর। আর সেই পূর্ণাই তাকে বাঁচাচ্ছে। সোলেমান গাড়ি থেকে বের হয়ে দেখলো আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে চলে আসছে। তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে সদস্যরা। দু একজনকে টেনে টেনে বের করছে। কারো মৃতদেহ, কারো আধা পোড়া শরীর। সোলেমান এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো, জীবিত নেই কেউ? বেবি আছে? তাদের বের করুন আগে, তা না করে মৃত্যুদেহ টানছেন। করা হচ্ছে বের। সোলেমান বাড়িটার দিকে তাকাতেই এবার দেখলো বেঁচে থাকা মেয়েদের বের করা হচ্ছে। একটা বাচ্চা মেয়েও আছে কোলে। মেয়েটা গলা ফাটিয়ে কাঁদছে, ওর কিছু হয়েছে। পূর্ণা মেয়েটাকে আঁকড়ে ধরে খোঁড়াতে খোঁড়াতে দীপার সাথে বের হলো। তাদের পেছন পেছন আর কজন বের হলো? মনি বের হতে পারেনি, আগুনে তার শরীর পুড়ে গেছে। পূর্ণার সাথে 7-8 জন বের হতে পেরেছে। তাছাড়া বাকি সবাই আগুনে পুড়ে আহত হয়েছে, আর তা না হলে মরে গেছে। হয়তো কারো এখনও শ্বাস আছে। পূর্ণা বের হয়ে প্রশাসনকে দেখতে পেয়ে প্রেমাকে খুঁজতে লাগলো। প্রেমা নিয়ে এসেছে এদের নিশ্চয়ই। প্রেমা কি জানে ইকবাল ভাইয়ার নেই? পূর্ণা হন্যে হয়ে প্রেমাকে চোখ দিয়ে খুঁজতে লাগলো। কেউ পাশ দিয়ে যেতে জিজ্ঞাসা করলো, প্রেমা কোথায়? ওকে দেখছি না কেন? প্রেমা নিয়ে এসেছে না আপনাদের? একটু ডেকে আনুন না প্রেমাকে, কথা আছে। সোলেমান এই নাম শুনে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে দেখলো পূর্ণাকে। প্রেমা? চিনেন আপনি তাকে? চিনি। ও কোথায়? একটু ডেকে আনুন না। আচ্ছা, ও ঠিক আছে তো? শেখর ওর সাথে কিছু করেনি তো? সুস্থ আছে মেয়েটা? আর আপনি কে? সোলেমান থমথমে গলায় বলল। আমি সোলেমান। কথাটা শুনে পূর্ণা মুখ পানে তাকিয়েছিল। এটা সোলেমান? সেই সোলেমান যাকে প্রেমা ভালোবাসতো? আপনি সেই সোলেমান, প্রেমার সোলেমান। প্রেমা কোথায়? প্রেমা আর নেই, মরে গেছে। কথাটা ধারালো সূচের মতো এসে বিঁধল পূর্ণার কানে। প্রেমা মরে গেছে। দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে দীপা ধরে ফেলল। সিমরানকে কোলে নিতেই পূর্ণা অবিশ্বাস্য গলায় বলল, না, এটা এটা হতে পারে না। ইব্রাহিম এগিয়ে এসে বলল, এটা সত্যি কথা। আগুনে পড়ে মারা হয়েছে। প্রেমা মারা গেছে গতকাল রাতে।
ইব্রাহিম সবটা খুলে বলল। সবটা শুনে পূর্ণার দেহে কাঁপন ধরে গেল। সেই সাথে আকাশের দিকে তাকালো। প্রেমা আর নেই। অবিশ্বাস্য, মেয়েটা মরে গেল। এই জীবনে মেয়েটা আর সুখ পেল না। পূর্ণা গগনবিদারী চিৎকার করতে করতে বলল, এমনটা তো হবার কথা ছিল না প্রেমা। তুমি মরে যাবে বলে তো পালাওনি। আমি যদি জানতাম তুমি মরে যাবে, তাহলে বিশ্বাস করো কখনোই আমি তোমাকে পালাতে সাহায্য করতাম না। তুমি তো বলেছিলে আসবে, আমাদের বাঁচাবে। আমরা তো বেঁচে গেলাম, কিন্তু তুমি তো বাঁচলে না প্রেমা। কথাগুলো বলে পূর্ণা ছুটে গেল সেই পোড়া বাড়ির দিকে। সোলেমান আর ইব্রাহিম বাধা দেওয়ার জন্য তারাও ছুটল। পূর্ণা পাতাল ঘরে সেই মাগুর মাছের পুকুরের সামনে আসলো। হাঁটু গেড়ে পুকুরের দিকে তাকিয়ে বলল, ইকবাল ভাই, ও ইকবাল ভাই, শুনতে পাচ্ছেন? প্রেমা আর নেই, আমাদের প্রেমা মরে গেছে ইকবাল ভাই। এই পৃথিবীতে আপনিও নাই, আমাদের প্রেমাও নাই। একে একে সবাই চলে গেলেন, আমাদের একা ফেলে। এভাবেই যদি চলে যাওয়ার ছিল, তাহলে কেন এত লড়াই করলেন? কেন এত কষ্ট সহ্য করলেন আমাদের মুক্তির জন্য? এই মুক্তি তো আমাদের চাই না ইকবাল ভাই। এমন শূন্য মুক্তি নিয়ে আমরা কি করব? আপনারা ফিরে আসুন, ফিরে আসুন না আপনারা। সোলেমান আর ইব্রাহিম পুকুর পাড়ে পূর্ণাকে এভাবে আহাজারি করতে দেখে ভ্রু কুচকালো। সোলেমান জিজ্ঞাসা করলো, কে ইকবাল? পূর্ণা অশ্রু ভরা চোখে সোলেমানের দিকে তাকিয়ে বলল, আপনার ভালোবাসা প্রেমাকে বাঁচাতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল যে। সোলেমান আশেপাশে তাকালো। ভালোবাসা ছিল, তবে একটা সময়। এখন আর নেই। না, সে কেবলমাত্র আমার প্রাক্তন। আমার তাকে পরিচয় দেওয়ার মতো এই একটা পরিচয় আছে। আমার ভালোবাসা সবটুকু জুড়ে এখন আমার বউ মেহরিন। প্রেমা সত্যি আপনার কেউ না? ওই যে বললাম, প্রাক্তন। পূর্ণা এবার চেঁচিয়ে উঠল, সেজন্য একটাবার খোঁজ খবরও নেননি এই মেয়েটার? মেয়েটা আদৌ ভালো ছিল কিনা জানার প্রয়োজন বোধটুকু করেননি। প্রেমা এই জীবনে একটু সুখ পেল না। এত জনম দুঃখিনী মেয়ে আমি আর দুটো দেখিনি। যদি একটু খোঁজ নিতেন, তাহলে হয়তো প্রেমার এমন অকাল মরণ হতো না। সে নিজ ইচ্ছায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কখনোই না, সে কখনোই নিজ ইচ্ছায় আপনাকে ছেড়ে চলে যায়নি। তাকে বাধ্য করা হয়েছিল। তার মাকে বাঁচানোর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে আপনার থেকে দূরে সরতে বাধ্য করা হয়েছিল। এই মেয়েটা এক জীবনে শুধু আপনাকেই ভালোবেসে গেল, আর আপনি কি করলেন? সোলেমানের কপালে দুভাঁজ পড়ল। তাকে বাধ্য করা হয়েছিল মানে? কে করেছিল? আপনার কথা মানে আমি ঠিক বুঝতে পারছি না। পূর্ণা সবটা খুলে বলল। কিভাবে শেখর তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে, প্রেমা কিভাবে তার মাকে বাঁচানোর জন্য ভিক্ষা করেছে, কিভাবে সুলতান নিবাসের গেটে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে প্রেমা বারবার সোলেমানকে ফোন করছিল, কিভাবে প্রেমা বিয়ের আগেও বাসার সুলতানকে ফোন করেছিল যাতে সোলেমানকে খবরটা দেয়, সোলেমান বিয়ের আগে চলে আসে, কিভাবে বিয়ের পর প্রেমা জানলো তার মা আগে মৃত ছিল, শেখর জানায়নি, কিভাবে বিয়ের পর প্রেমার উপর অত্যাচার করত, তার গর্ভ থেকে দুটি সন্তান টেনে বের করে কুকুরের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল যেন তারা মানুষ নয়, কোনো অপবিত্র বস্তু। তার জরায়ু কেটে তাকে চিরতরে বন্ধা করে দেওয়া হয়েছিল যেন তার মাতৃত্বের স্বপ্নটাই অপরাধ। শেষে বস্তায় বেঁধে এনে ফেলে দেওয়া হয়েছিল এই নোংরা পতিতালয়ে। সবটা বলল পূর্ণা সোলেমানকে। সবটা শুনে সোলেমান নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে হেলে গেলে ইব্রাহিম ধরে ফেলল। এসব কি শুনছে সে? যাকে বারবার আসনে বসিয়েছিল সেই চাচা তাকে ঠকালো। সেদিন তো চাচা তাকে ফোন করেনি, ফোন করেছিল ইব্রাহিম। ইব্রাহিমের মুখে খবরটা শুনে পাগলের মতো ছুটে এসেছিল। সোলেমান কত আহাজারি করেছিল, প্রেমাকে যা ইচ্ছা তাই বলে কত কিছুই বলে যাচ্ছিল। কই তখনও তো চাচা একবারের জন্য বলল না প্রেমা তাকে ফোন করেছিল, উল্টো বলেছিল, বিরোধী দলের মেয়েকে ভালোবাসছিস, ছবল তো খেতেই হবে। কিন্তু আজ সোলেমান জানতে পারছে ছবলটা প্রেমা দেয়নি, দিয়েছে নিজের মানুষই, নিজের চাচা। প্রেমাকে সেদিনও তাড়িয়ে দিল, আর গত পরশুও তাড়িয়ে দিল চাচা। একটা মানুষকে অপছন্দ হতেই পারে, সেজন্য এভাবে মৃত্যু জেনেও সেদিকে ঠেলে দিবে চাচা? চাচার জন্য সোলেমান কি না করে। চাচার সকল অন্যায় সকল কিছুই তো সোলেমান নিজের কাঁধে নিয়ে নেয়। সেই চাচা কি করে এভাবে ঠকাতে পারলো? একদিকে চাচার করা বিশ্বাসঘাতক, অন্যদিকে যাকে এতগুলো বছর ধরে বিশ্বাসঘাতক ভেবে এসেছিল সে তো নির্দোষ। সেজন্য কি চাচা সোলেমানকে বাংলাদেশে আসতে নিষেধ করতো বারবার? প্রেমার নামে এটা ওটা বলে মনটা বিষিয়ে দিত, প্রেমার প্রতি ঘৃণার তাপ বাড়িয়ে দিত। প্রেমার মৃত্যুর চেয়েও যেন চাচার এই বিশ্বাসঘাতকতার ব্যথাটা বেশি মনে হচ্ছে সোলেমানের।
গাড়ি চলছে ফুল স্পিডে, শরীর কাঁপছে ভয়ঙ্করভাবে। সোলেমানের রাগে নাকি অতি কষ্টে তা বোঝা বড় দায়। থেকে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইব্রাহিম পাশ থেকে বারবার বলছে থেমে যেতে। ইব্রাহিম চালাবে গাড়ি, কিন্তু সোলেমান শুনছে না। সে যে বিশ্বাসঘাতকতা শব্দটাকে মারাত্মক ঘৃণা করে, আর সেটাই তার আপন চাচা তার সাথে করেছে। এই চাচাকে সে কিভাবে ফেস করবে, কিভাবে? রাগে ইচ্ছে করছে সবকিছু তছনছ করে দিতে। কেন যে সে প্রেমাকে ভালোবাসতে গেল? না সে প্রেমাকে প্রশ্রয় দিতে দিতে ভালোবেসে ফেলতো, আর না মেয়েটার জীবন এভাবে উল্টে পাল্টে যেত, আর না এমন কষ্ট যন্ত্রণা নিয়ে এভাবে মরতে হতো। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম, তাই বলে খোদা এমন পরিণতি দিবে হারামের? সোলেমান স্টিয়ারিংয়ে জোরে ঘুষি দিয়ে বসলো। ইব্রাহিমও চমকেছে চাচার কথা শুনে। নিজের বাপের মতোই তো ভালোবাসতো সোলেমান তাকে, আর বাসার সুলতানও তো সোলেমানকে মারাত্মক ভালোবাসে। এজনের থেকে সোলেমানকে বেশি সময়টা তার সাথে থেকেছে। সেই ছেলেকে এভাবে মিথ্যা বলল, এখন এটা সামলাবে কি করে? নিবাস ভর্তি লোকজন। দুপুরের দিকে মেহেরিনের বাবা মা চলে এসেছিল ঢাকা। মেহেরিন বাবাকে পেয়ে গুটিসুটি মেরে বাবার বুকে লেপটেছিল। কি শান্তি! মেহেরিন পৃথিবীতে দুটি পুরুষের বুকে শান্তি খুঁজে পায়, এক বাবা আর দ্বিতীয় তার স্বামী। তার বাবা আসার সময় মোটেও খালি হাতে আসেনি, সাথে করে মেহেরিনের পছন্দের খাবার এনেছে। আবার এই সময় মেয়েরা আচার খায়, সেজন্য হরেক রকমের আচার নিয়ে এসেছে। বাতাসি আর মাহি দূর থেকে দেখছে। তাদের কি কষ্ট হচ্ছে, একটু হিংসে হচ্ছে জীবন নিয়ে। তারা কেউই তো বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা পায়নি। তাদের কি খুব মনে পড়ছে বাবা মাকে? মাহি বাতাসির দিকে তাকালো, কেমন ছলছল নয়নে দেখছে মেহেরিনকে। মাহি বাহাতে জড়িয়ে ধরল বাতাসিকে। খারাপ লাগছে? বাতাসি হাসার চেষ্টা করে বলল, মেহেরিন আপা অনেক ভাগ্যবতী, তাই না? আপাতত দৃষ্টিতে দেখলে আসলেই মেহেরিন ভাগ্যবতী। এমন ভাগ্য আমাদের হয় না কেন? কেউ ভালোবাসতে চায় না, খুবই পচা জীবন। আল্লাহ ভীষণ বৈষম্য করছে আমাদের সাথে। হয়তো এক জীবনে তো সবাই সুখী হয় না, দুঃখ থাকতে হয়। সুখ তো নাই আপু, চোখ মেললে তাকাইলি শুধু দুঃখ আর দুঃখ। এত দুঃখ নিয়ে মানুষ বাঁচে? মানুষের যদি দুইটা জীবন হইতো, আল্লাহরে বলতাম দ্বিতীয় জীবনে অন্তত এইরকম কালো আর মা বাবার ভালোবাসা বিহীন পাঠাইও না। এই জীবনে বেঁচে থাকার চেয়ে কুকুর হওয়াটাও যেন উত্তম। সোলেমান অস্থির ভঙ্গিতে রুমে প্রবেশ করলো। মোতালেব ভুইয়াকে দেখে সালাম দিল। আসতে অসুবিধা হয়েছে কিনা জিজ্ঞাসা করলো। মোতালেব ভুইয়া জবাব দিল। সোলেমান মেরিনের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কোনো অসুবিধা হচ্ছে কিনা, খারাপ লাগছে কিনা। মেরিন না জানাতে সোলেমান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। মোতালেব ভুইয়া চলে গেলেন। সোলেমান ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে মেরিন জিজ্ঞাসা করলো, মেয়েগুলোকে কি বাঁচাতে পেরেছেন? সোলেমান এগিয়ে এসে পাশে বসে বলল, সবাইকে বাঁচাতে পারেনি। শেখর আগুন ধরে দিয়েছিল পতিতালয়। কিছুজন আগুনে পুড়ে মারা গেছে, আর কিছুজন আহত হয়েছে, বাকিরা বেঁচে আছে। আপুর স্বামী ধরা পড়েনি? না, শুয়োরের বাচ্চা পালিয়ে গেছে। আগে থেকে হয়তো বুঝতে পেরেছিল আমি আসব। তবে জানো, আজ আমি একটা সত্যের মুখোমুখি হয়েছি। এতদিন আমি একটা মিথ্যাকে সত্য ভেবে এসেছিলাম। কি? প্রেমা আমায় ঠকায়নি মেহরিন। আমি তোমায় বলেছিলাম আমায় ঠকে শেখরকে বিয়ে করেছে, কিন্তু না, প্রেমা তার মা বাবাকে বাঁচাতে শেখরকে বিয়ে করতে বাধ্য হয়েছে। শেখরের অসহায়তার সুযোগ নিয়েছে। প্রেমার মায়ের ক্যান্সার ছিল, চিকিৎসার জন্য টাকা দরকার ছিল। ওর বাপ টাকা দেয়নি। প্রেমা নিবার সে এসেছিল সাহায্য চাইতে, কিন্তু পায়নি। সেদিনও পায়নি। পরশু যে এসেছিল, পরশুও পায়নি। মেহরিন চমকে উঠল। পরশু এসেছিল? কিন্তু তাকে প্রতিবার ফিরিয়ে দিয়েছে কে যেন। কে? আমার চাচা, আমার আপন চাচা, যাকে আমি বাবার পর সব থেকে বেশি ভরসা করেছি, ভালোবেসেছি। সেই চাচা প্রেমাকে বারবার তাড়িয়ে দিয়েছে। প্রেমা বিয়ে করার আগে নাকি চাচাকে ফোন করেছিল, তার বিয়ের কথাটা জানিয়েছিল, বলেছিল আমাকে জানাতে। আমাকে নাকি কন্ট্যাক্ট করতে পারছিল না। কিন্তু জানো, চাচা আমাকে এই বিষয়ে কিচ্ছু জানেনি। চাচা চুপ ছিল। আমাকে দিনের পর দিন প্রেমার প্রতি বিষিয়ে তুলেছিল। আমার জন্য ওই মেয়েটা কত কিছু সাফার করছে মেহেরিন। মেয়েটার মা বিয়ের আগে মারা গিয়েছিল, কিন্তু তাকে জানানো হয়নি। মায়ের মৃত্যু 3 দিন পর জেনেছে যে তার মা নেই। আর জানো, মেয়েটাকে মা ডাক শুনতে দেয়নি ওই শেখর। 2 বার নাকি জোর করে অ্যাবর্শন করিয়েছে, আর সেই বাচ্চাগুলোকে নাকি কুকুর দেখাইয়েছে। ভাবতে পারছো? তার জরায়ু কেটে একেবারে পঙ্গু করে দিয়েছে। আর নিয়মিত অত্যাচার তো করতই। এরপর বস্তায় বেঁধে পতিতলা নিয়ে গেছে। সেখানে পর পুরুষের সাথে শুতে না চাইলে নির্মমভাবে মেরে কাটা শরীরে মরচে করে দিয়েছে। আমার এখন কি করা উচিত মেহরিন, বলো? মেয়েটাকে আমি কি বলি নাই,
মুখে যা এসেছে তাই বলেছি। অপরাধ বোধ আমাকে কুড়ি করে খাচ্ছে। কোনোভাবে কি আমি দায়ী প্রেমের মৃত্যুর জন্য? মেহরিনের গা শিওরে উঠল প্রেমার বিষয়ে সবটা শুনে। আপনা আপনি হাত চলে গেল তার পেটে। দুটো বাচ্চাকে তার গর্ভ থেকে বের করে নেওয়া হয়েছে, আবার কুকুর দিয়ে খাইয়েছে ছোট্ট প্রাণগুলোকে। এত নিকৃষ্ট মানুষ, ঠিক তাকে মেরে আবার কাটা গায়ে মরিচের গুঁড়ো দিত। আবার এত যন্ত্রণা পেয়ে মারা গেল মেয়েটা। জীবন এত কষ্টের ছিল তার, সেজন্যে কি মেহরিন একতরফা সোলেমানের মুখে প্রেমার কথা শোনার পর অমন শক্ত হতে পারেনি? প্রেমাকে দোষী বলে এটা ওটা বলতে পারেনি? মেহরিন চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। তার নিজেরই তো খারাপ লাগছে, সোলেমানের তো আরও লাগবে। ওনার কোনো ছবি আছে সুলতান সাহেব? আমি দেখতে চাই ওনাকে। এমন এক দুঃখিনী মেয়েকে বেঁচে থাকতে দেখার সৌভাগ্য তো হয়নি আমার। একটু দেখতে চাই। তার কোনো ছবি আমার কাছে আর নেই, সব পুড়িয়ে ফেলেছি সেদিন। কিছু অবশিষ্টও নেই আমার। একটা ছবিও নেই মেহরিনের। তাহলে দেখা হলো না এই নারীকে। তাকে দেখার তীব্র ইচ্ছে হচ্ছে যে। তাহলে তার কবরস্থানে নিয়ে যাবেন আমায়? আচ্ছা, নিয়ে যাব। তুমি এখন একটু রেস্ট নাও, আমি আসছি একটু। কোথায় যাবেন এখন? চাচার কাছে। মেহরিনের বুকটা ধক করে উঠল। এজওয়ান বিরস মুখে আয়নায় নিজের চেহারাটা মনোযোগ দিয়ে দেখছে। শালার চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, কিন্তু এজওয়ানের এই সুন্দর হ্যান্ডসাম মার্কা মুখে একটা দাগও নেই। এতটাই পরিষ্কার ফেস। কিন্তু তরিকুলের বেটির মুখে তো মাঝে মধ্যে দু একটা পিম্পল উঠে, বেয়াদব যে সেজন্যে। এই জন্য ময়শ্চারাইজার লাগালো মুখে এজওয়ান। মাহি জামা কাপড় ভাঁজ করতে করতে এজওয়ানকে বলল, আমরা বাংলাদেশে আসবো কবে আবার? মেহরিনের বাবু হওয়ার আগে আসবো না? মেবি না, একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে ফিরবো আমরা দেশে। কিসের বাচ্চা? কেন, তোমার আমার? এত চটজলদি কেন আপনার বাচ্চা নিয়ে? মানুষ তো বিয়ের 4-5 বছর পর বাচ্চা নেয়, আর আপনি বিয়ের পর থেকেই শুরু করেছেন। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। এজওয়ান চোখ বড় বড় করে তাকালো মাহির দিকে। এই কোন সুরে কথা বলছে মাহি? এজওয়ান এগিয়ে এসে কপাল গালে হাত রেখে বলল, এই তুমি ঠিক আছো? ভূতে টুতে ধরেনি তো আমার? অস্বাভাবিক লাগছে তোমাকে? মাহি বিরক্ত হলো, হাত সরিয়ে দিয়ে বলল, অস্বাভাবিক কেন লাগবে? আপনার বাচ্চা চাই, ওকে ফাইন, তবে এখনই না। আমি বাচ্চার জন্য প্রস্তুত না এখন। আর 2-1 বছর যাক, আমাদের সম্পর্কের উপর ডিপেন্ড করবে সবটা। ঠিক আছে ঠিক আছে, তাই সই। এখন সেই খুশিতে বলুন, ম্যাডাম আমি আপনার জন্য কি করতে পারি? কিচ্ছু করতে হবে না, লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমাকেও ঘুমোতে দিন। এজওয়ান লাইট নিভিয়ে এসে মাহির পাশে শুয়ে পড়ল মাহির দিকে ঘুরে। মাহি উল্টো দিকে ঘুরে চোখ বুজে আছে। এজওয়ান বিড়বিড় করে বলল, আমি তোমাকে বিশ্বাস করি না তারিকুলের বেটি, ইউ আর এ লায়ার। বাড়িতে মেহমান বলে সোলেমান বাড়িতে ঢোকার সাথে সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট করেনি। তাই বলে যে কিছু বলবে না তা তো নয়। সোলেমানকে যেতে দেখে ইব্রাহিমও তার পিছু পিছু আসলো। বাসার সুলতান ফোনে কথা বলতে ব্যস্ত ছিল তখন। পুরো এলাকায় আবার মিষ্টি বিলাতে বলছে। সোলেমানকে দেখা মাত্রই ফোনটা কেটে হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, ব্যবস্থা করা শেষ, নিশ্চিন্তে মেহরিনের সাথে থাক। সোলেমান বাসার সুলতানকে নিজের থেকে ছাড়িয়ে নিল। আমাকে নিশ্চিন্তে থাকার নাম করে আমার পিঠ পিছিয়ে ছুড়ে বসতে তোমার একবার বিবেকে বাঁধলো না চাচা? বাসার সুলতান ভ্রু কুচকালো এই কথা শুনে। তের পিছে ছুরি বসিয়েছে মানে? কি করেছি আমি? মনে পড়ছে না? পড়ছে না মনে এখন? পরশু রাতে কি হয়েছিল? 9 বছর আগে কি হয়েছিল? প্রেমা তোমার কাছে সাহায্য চেতে এসেছিল না? তুমি সাহায্য করলে না কেন? এই তোমার কারণে প্রেমা আর এই পৃথিবীতে নেই। বাসার সুলতান চমকালো। শুনেছে নিউজে প্রেমা আর নেই, কিন্তু পিঠ পিছে ছুরি কিভাবে বসালো? আমি বুঝতে পারছি না সুলেমান, কি বলছিস? সোলেমান আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। সামনে থাকা ফুলদানি আর টি টেবিলে সজোরে লাথি বসিয়ে বলল, একদম নেকা সাজবে না চাচা, খবরদার। আমি কিন্তু খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোল এখনো রেখেছি। কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু তোমাকে আঘাত করতে দুবার ভাববো না। তাই নেকা সেজো না। কেন তুমি আমাকে বলনি? প্রেমা তোমাকে তার বিয়ের খবর জানিয়েছিল, আমাকে জানাতে বলেছিল। তুমি জানবে বলে কেন আর জানালে না আমায়? বাসার সুলতানের এবার মনে পড়ল। সে গাছাড়া ভাব নিয়ে বলল, সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগা কাজ করছে না। এই মেয়ে তোর বউ হওয়ার যোগ্যতা রাখতো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাজে, বাপে 101টা জায়গায় গিয়ে মেয়ের বয়সী ছেলেদের সাথে গিয়ে উঠো বেসা করে, তার উপর বিএমপি। এমন মেয়েকে জেনে শুনে আমি তোর বউ হতে দিতাম? হ্যাঁ, আমি মেনে নিয়েছিলাম তোর রাগারাগিতে আর না পেরে। যখন শুনলাম ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে হোক, আমাদের পরিবারটা শান্তি পাবে। ওর সাথে বিয়ে হলে কি ভেবেছিস শান্তিমতো সংসার করতে পারতে? শেখর ওর বাপ, প্রেমার বাপ শান্তি দিত আমাদের। আর তার চেয়ে বড় কথা, প্রেমার বিয়ে হয়ে গিয়েছে বলেই মেহেরিনকে পেয়েছিস জীবনে। বউ নিয়ে ঝগড়া না
করছিস প্রাক্তনকে নিয়ে? সোলেমান দাঁত চেপে বলল, আমি প্রেমাকে নিয়ে ঝগড়া করছি না তোমার সাথে, ঝগড়া করছি আমার সাথে বিশ্বাসঘাতকতা নিয়ে। বেশ করেছি। সন্তানের ভালোর জন্য এমন বিশ্বাসঘাতকতা আরও করতে হয়, তাহলে আমি আরও করব। এই মেয়েকে এমনিতেও আমার পছন্দ ছিল না। যে গেছে সে গেছে, তাকে নিয়ে তর্ক করে কি চাচার সাথে বিরোধিতা করতে চাচ্ছিস? আর সেদিন রাতে তাড়িয়ে দিয়েছি কারণ আমি চাই না প্রেমার ছায়াটাও তোর আর মেহরিনের ওপর পড়ুক। পুরনো প্রেম তো বলা যায় না। তুই যদি আবার প্রেমার দিকে ছুটে যাস তখন মেহরিনের কি হবে? সোলেমান এবার আর না পেরে চাচার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, চাচা মুখ সামলে কথা বলো। আমাকে কি তোমার ক্যারেক্টারলেস মনে হয়? তুমি নিজের দোষ স্বীকার না করে আমাকে দোষারোপ করছো। ইব্রাহিম ছাড়িয়ে আনলো সোলেমানকে। এখন চাচা ভাইস্তার মধ্যে ভাবে ঝগড়া করে কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। সোলেমান শান্ত হ, এখন রাগারাগি করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। চাচা তো মারেনি। হ্যাঁ, চাচা তাড়িয়ে দিয়েছে, সাহায্য করেনি, সেটা অবশ্যই দোষের, কিন্তু আসল দোষী তো শেখররা। ওরাই প্রেমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে, ওরাই মেরেছে। তাই বলে আমি চাচাকে মাফ করে দিব? উনি প্রতিবার দোষ করবে আর তা দায়ভার আমাকে সবসময় নিতে হবে না? সেটা কখন বললাম? তুই রেগে আছিস, বউয়ের কাছে যা, মাথা ঠান্ডা কর। এই লোকটাকে যেন আমার চোখের সামনে না দেখি, দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বেরিয়ে যেতে বলছিস আমাকে এই বাড়ি থেকে? সোলেমান জবাব না দিয়ে চলে গেল। বাসার সুলতান সোলেমানের যাওয়া দেখে বলল, দেখছিস কেমন প্রাক্তনকে নিয়ে আমার সাথে ঝগড়া করলো? ওই মেয়ের কি কোনো যোগ্যতা আছে ওর বউ হওয়ার? ও কোথায় আর মেহরিন কোথায়? বউয়ের জন্য ওর পরাণ পড়ে না? পরাণ পড়ে প্রেমিকার জন্য। ওই মেয়ে মরে গিয়েও শান্তি দিল না, অশান্তি ঢুকিয়ে দিয়ে মরলো। আহ চাচা, থামবেন? আপনি নিজের দোষ স্বীকার করুন। আপনার দোষ আছে এখানে। তোদের চোখে দোষী হলো, আমি আমার চোখে কোনো দোষ দেখতে পাচ্ছি না। যা করেছি সবার ভালোর জন্যই করেছি। ওর তো খোরদার নিকট শুকরিয়া আদায় করা উচিত। এই মেয়ে চলে গিয়েছে বলে মেহরিনের মতো মেয়ে আসছে ওর জীবনে। আপনার সাথে আমি কথাই পারবো না চাচা, আমি চলি। ইব্রাহিমও চলে গেল। সোলেমান রুমে এসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। এমন সময় একটা মেসেজ আসলো ফোনে। সোলেমান চেক করে দেখলো ডক্টর অয়ন বাংলাদেশে আসছে। সোলেমান কিছু বলল না। মেহরিনকে ডিনারের পর মেডিসিন খেয়েছে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে চলে আসায় ঘুমিয়ে গেছে। সোলেমান শেষ সিগারেটটা ফেলে দিয়ে ওয়াশরুম থেকে মুখটা ওয়াশ করে মেহরিনের পাশে এসে শুয়ে পড়ল। নিশুতি রাত, ঘড়ির কাঁটা 2:30টার ঘরে এসে থেমে আছে। তখন চারিদিক এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দ অস্বস্তিকর লাগা শুরু করেছে। দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাকে রাতের শরীর কেঁপে উঠে আবার থেমে যায়। শহরটা এখন ঘুমিয়ে, বাতাসও যেন পা টিপে টিপে হাঁটছে। দোতলার এক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। আলো জ্বালানো হয়নি, চাঁদের ম্লান আলোয় শুধু অস্পষ্ট অবয়ব, হাতে ফোন। স্ক্রিনের নীলচে আলো মাঝে মধ্যে তার চোখে ঝলক ফেলে। সেই চোখে অদ্ভুত এক কঠোরতা, হিসেবি শীতলতা। ফোনের ওপাশে কেউ বলছে, বাবা হওয়ার ইচ্ছে হয়েছে খুব। এত সুখ তো ডিজার্ভ করে না। বাবা হতে চাই কিভাবে? এপাশের কণ্ঠটা চাপা কিন্তু ধারালো শোনালো। ওর এই ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে। কথাটা বলে ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে সে সামান্য ঝুঁকে পড়ে। নিচের অন্ধকারে তাকে একটু থামে, তারপর ঠোঁটের কোণে টান পড়ে। ও বাপ হওয়া মানে কি জানো? ও বাপ হওয়া মানে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হয়ে যাওয়া। আর সেটা আমি কখনোই চাই না। ও নিকৃষ্ট মানুষ, ও নিকৃষ্ট হয়েই থাকতে হবে। যা জন্মই হয়েছে অবৈধভাবে, সে কি আর অবৈধ কাজ ছেড়ে থাকতে পারে? মোটেই না। বৈধতা ওর জন্য নিষিদ্ধ। ও বাপ হয়ে গেলে আমাকে ছেড়ে চলে যাবে। বাবা হওয়ার দায়িত্বের ভারী নুয়ে পড়বে। তখন ওর মনুষ্যত্ব জেগে উঠবে, ভালো হওয়ার চেষ্টা করবে। আমার জন্য সময় থাকবে না, আমাকে আর সাহায্য করবে না। আর আমি কি সেটা জেনে শুনে হতে দেব? কখনোই না। ওকে আমার দরকার, খুব দরকার। আমার লক্ষ্যে পৌঁছানোর একমাত্র হাতিয়ারও। ওর স্বপ্ন, ওর ইচ্ছে, ওর বাপ হওয়ার সব আমার হাতে বন্দি। ওকে আমি যেভাবে নাচাবো ও সেভাবেই নাচবে। ও কোনোদিন বাপ হতে পারবে না, আমি নিশ্চিত করব এটা। সব ব্যবস্থা করা আছে, ডোন্ট ওয়ারি। তবে এখন রাখছি, দেওয়ালেরও কান আছে, কেউ শুনে ফেললেই বিপদ। যখন তখন ফোন করো না। এই নিস্তব্ধতার আড়ালে আজ একটা ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনা পাক খাচ্ছে। আর কোথাও অজান্তে কেউ হয়তো স্বপ্ন দেখছে বাবা হওয়ার, যার স্বপ্নটাকে খুব ঠান্ডা মাথায় গলা টিপে মারা শপথ নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। এত রাতে ব্যালকনিতে কার সাথে কথা বলছো তুমি? তারিকুলার বেটি? কে ফোন করেছে?
মাহি চমকে গেল এজনের গলার স্বর শুনে, সাথে সাথে পেছনে ফিরল। এজন ঘুমের ঘোরে পাশ ফিরে হাত রাখতে গিয়ে টের পেয়েছিল বিছানা খালি। সাথে সাথে চোখ খুলে তাকালো, মাহি নেই বিছানায়। ব্যালকনির দিকে তাকাতে দেখলো মাহি কারোর সাথে ফোনে কথা বলছে ফিসফিস করে। কি বলছে বোঝা যাচ্ছে না, সেজন্য বিছানা ছেড়ে উঠে এসে ব্যালকনিতে এসে জিজ্ঞাসা করতে মাহি এমন চমকে উঠল যে এজন ভ্রু কুচকে আসলো। মাহি ফোনটা কাটার আগে বলল, আপু সকালে এই নিয়ে কথা বললো, এখন রাখছি। ফোন কেটে এজনের দিকে তাকিয়ে বলল, আপু ফোন করেছিল। এত রাতে কোনো সমস্যা হচ্ছে? না তেমন কোনো সমস্যা হয়নি, আপুর হাঁসফাঁস লাগছিল সেই জন্য কল করেছে। আপনি উঠলেন যে, ঘুমিয়ে না ছিলেন? তোমাকে ধরতে গিয়ে বুঝলাম তুমি পাশে নেই, তাই ঘুম ভেঙে গেছে। চলো ঘুমাবে। মাহি হু বলে বিছানায় আসতে যাবে এমন সময় বাহির থেকে সোলেমানের চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। এজওয়ান ফোনে সময় দেখলো। আজ 1 বছর পর মেহরিন আবার ওই স্বপ্ন দেখেছে। অদৃশ্য কিছু হাত ওদের হাওয়ার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূরে, আরো দূরে। মেহরিন দৌড়াচ্ছে, যতই দৌড়ায় বাচ্চা দুটো তত দূরে সরে যায়। শেষ মুহূর্তে ওদের ছোট্ট আঙ্গুল দুটো ছুতে গিয়েও পারে না। চারিপাশ অন্ধকার হয়ে যায়, শুধু শিশুদের কান্নার শব্দটা কানে বাজতে থাকে। হঠাৎ মেহরিন চিৎকার করে উঠে বসলো। বাচ্চা, আমার বাচ্চা। হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকাচ্ছে, বিছানার চাদর সরাচ্ছে, হাত দিয়ে পাশটা খুঁজছে, যেন সত্যিই কেউ ওদের নিয়ে গেছে। সোলেমানের তখন সবে চোখটা লেগেছিল। হঠাৎ এমন চিৎকারে সে ধরফড়িয়ে উঠে বসলো। মেহরিনের চোখ দুটো লাল, উন্মাদের মতো চারিপাশে তাকাচ্ছে। মেহরিন তো এমন মেয়ে না। সোলেমান মেহরিনের বাহু ধরে বলল, কিসের বাচ্চা মেহরিন? কি হয়েছে জান? এমন কেন করছো? মেহরিন সোলেমানকে দেখে সোলেমানের বুকে আছড়ে পড়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চারা ওদের নিয়ে যাচ্ছে, ওদের নিয়ে যেতে না করুন, আমার কথা শুনছে না। মেহরিনের বাচ্চা? কিন্তু মেহরিন তো সবে মাত্র 1.5 মাস। দুঃস্বপ্ন দেখেছে নাকি? মেহরিন শান্ত হও, আমার বেবি এখনো আসেনি পৃথিবীতে। তুমি দুঃস্বপ্ন দেখেছো হয়তো। ইটস জাস্ট এ ড্রিম। প্লিজ শান্ত হও লক্ষ্মীটি আমার। মেহরিনের শরীরটা অতিমাত্রায় কাঁপাকাঁপি শুরু করে দিল। এমন অবস্থা হলো যে খিঁচুনি উঠে শরীর খারাপের দিকে চলে গেল। আকস্মিক মেহরিনের এমন পরিবর্তনে সোলেমানের শরীর জমে গেল। মেহরিনের গালে হাত দিয়ে উন্মাদের মতো ডাকতে লাগলো, মেহরিন চোখ খোলো, আমার দিকে তাকাও। আম্মা, আব্বা, ইব্রাহিম। সেই মধ্যরাতে ডক্টর এনে তারপর মেহরিনকে স্বাভাবিক করা হয়েছে। এখন হাতে স্যালাইন লাগানো, বেঘরে ঘুমাচ্ছে। তার সামনে বাড়ির সকলে দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। সোলেমান মেহরিনের মাথার কাছে বসা, মেহরিনের মাথায় হাত বোলাচ্ছে। এর আগেও এমন হয়েছিল। সোলেমান গিয়েছিল দেখতে হসপিটালে, কিন্তু অসুস্থতার কারণ যে এমন বাচ্চাকে ঘিরে তা জানা ছিল না। রুমের নীরব গুমট ভাবটা সোলেমান ভেঙে দিয়ে বলল, মেহরিন এরকম স্বপ্ন কেন দেখে আঙ্কেল? আর কবে থেকে দেখে? নোটও দেখেননি? আর দেখলে তারা কি বলেছে? মোতালেব ভুইয়া মেয়ের পায়ের কাছে বসেছিলেন। সোলেমানের কথা শুনে বলল, দেখিয়েছি, যখন যে যেখানে নিয়ে যেতে বলেছে নিয়ে গেছি। মোহাম্মদপুরের একটা কবিরাজ ডাক্তার নাই যে দেখায়নি, তারা ব্যাখ্যা দিতে পারেনি এটার। ডাক্তার মেডিসিন দিল, বলল সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হচ্ছে না। সোলেমান পকেট থেকে ফোনটা বের করে লুকাকে ফোন করলো। আজ এতগুলো দিন পর লুকা সোলেমানের ফোন পেয়ে বেশ চমকালো। সোলেমান সোজা কথায় গেল, ওয়ার্ল্ডের বেস্ট সাইকিয়াট্রিস্ট, বেস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বেস্ট সাইকোলজিস্ট সবার সাথে কথা বলো পার্সোনালি। আর তাদের বাংলাদেশে আসতে বলো আর্জেন্ট। যত টাকা চায়, যা চায় সব দাও। তারপর তাদের বাংলাদেশে আসতে বলো। আর হ্যাঁ, সেটাও 24 ঘন্টা, সর্বোচ্চ গেলে 48 ঘন্টার মধ্যে। কত ক্লিয়ার? লুকা ফোন কেটে দিল। ইন্টারনেট, গুগল সব ঘেটে ওয়ার্ল্ডের বেস্ট সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকো অ্যানালিস্টদের নম্বর কালেক্ট করে তাদের সাথে পার্সোনালি দেখা করলো এবং জানালো এসএস তাদের বাংলাদেশে যেতে বলেছে বিশেষ কারণে। এর জন্য তারা যা চাইবে তাই দেওয়া হবে। তারা রাজি হলো। 3 জনের একটা টিম গঠন করা হলো। খরচ বাবদ তাদের পে করতে হলো 12 কোটি 20 লাখ টাকা। টাকা পাওয়ার সাথে সাথে তাদের প্রাইভেট জেটের ব্যবস্থা করে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হলো। খুব বেলা করে মেহরিনের ঘুম ভাঙলো। চোখ মেলে তাকাতে আচমকা এতগুলো মুখকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল। উঠে বসতে গেলে সানজিদা বেগম এসে ধরে পিঠের নিচে বালিশ দিয়ে আধা শোয়া করে শোয়ালো। আফিয়া সুলতান গালে হাত রেখে বলল, মেহরিন দুদিকে মাথা নাড়ছে, যদিও ও তার মাথা ব্যথা করছে খুব। সানজিদা বেগম জানে এখন মেহরিনের মাথা ব্যথা করবে, সেজন্য ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা নিয়ে মাথার তালুতে ঘষে দিল। আফিয়া সুলতান স্যুপ বানাতে গেল মেহরিনের জন্য। রুমাইসা এসে আরেক পাশে বসলো। মেহরিনের গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছিল তোমার মেহরিন?
অমন করছিলে কেন? আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? ভাইয়া পাগল হয়ে গিয়েছিল। মেহরিন চোখ মেলার পর সোলেমানকে দেখেনি, চাতক হয়ে এদিক ওদিক খুঁজলো। ভাইয়া নিচে গেছে, কারা নাকি আসছে, তাদের সাথে কথা বলছে। মেহরিন ভ্রু কুচকালো। কারা আসছে? তুমি জেগে ওঠার 1 মিনিট আগেই গেছে। আমি বলে আসছি, তুমি উঠে পড়েছ। রুমাইসা চলে গেল। মেহরিন মায়ের বুকের উপর মাথা রেখে গা এলিয়ে দিল। কি ক্লান্ত লাগছে এই দেহটায়। ছোট্ট করে ডাকলো, আম্মা। মা বলো, কষ্ট হচ্ছে কি? এই স্বপ্ন বোধহয় একদিন আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে আম্মা। সানজিদা বেগম মাথায় চুমু খেয়ে বলল, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমি আর তোমার বাবা তোর কিচ্ছু হতে দেব না। ইয়া আল্লাহ, এই স্বপ্ন কবে আমার মেয়ের পিছু ছাড়বে? একটু রহম করো আমার মেয়েটার ওপর। তার এক চুল পরিমাণ কষ্ট যে আমরা সহ্য করতে পারি না। সোলেমান হন্তদন্ত রুমে প্রবেশ করলো। এগিয়ে মেহরিনের কাছে আসতে সানজিদা বেগম উঠে দাঁড়ালো। মেয়ে আর মেয়ে জামাইয়ের মাঝে থাকাটা কেমন দৃষ্টিকটু লাগে, সেজন্য রুম থেকে চলে গেলেন। সোলেমান মেহরিনের মাথাটা বুকের সাথে মিশিয়ে জোরে জোরে শ্বাস নিল। মেহরিন বোধহয় গুনতে পারল সোলেমানের বুকের প্রতিটা স্পন্দন। কতটা ভয় পেয়ে গেছিলাম, তোর কোনো ধারণা আছে তোমার? মেহরিন মৃদু হাসলো। এত ভয় পাচ্ছেন, তাহলে যখন আমি সত্যি সত্যি মরে যাব তখন কি করবেন? সোলেমান আরো শক্ত করে জড়িয়ে ধরল। ধমকে সুরে বলল, বাজে কথা বলা বন্ধ করো তুমি। কিচ্ছু হবে না তোমার, আমি হতেই দেব না কিচ্ছু তোমার। নিয়তি আমি আপনি কেউ বদলাতে পারি না। আমি আপনাকে খুব কষ্ট দিই, তাই না? কে বলে কথা? বরং আমি তোমাকে কষ্ট দেই। জানেন, এই স্বপ্ন যখন দেখি তখন আমার শ্বাস আটকে আসে। মনে হয় আল্লাহ আমাকে বারবার মৃত্যুর দোরগড়া থেকে ঘুরিয়ে নিয়ে আসে। খুব কষ্ট হয়। উনি কি আমার উপর কোনোভাবে রুষ্ট? আমার বাচ্চাটা ঠিক মতো সুস্থ ভাবে আমার বুকে আসবে তো? আমার না ভয় হচ্ছে। কিচ্ছু হবে না আমাদের বেবির সাথে, তোমার কিচ্ছু হবে না। আমি ভালো সাইকিয়াট্রিস্টদের সাথে যোগাযোগ করেছি, তারা আসছে, দেখলেই সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি আর চাই না এই স্বপ্ন দেখতে। সোলেমান পরপর কয়েকটা চুমু খেলো মেহরিনের মাথায়। দুপুরের পরপর তেহরান, তানভীর আর তানজিলা বেগম আসলো সুলতান নিবাসে। মেয়েটা মা হতে চলেছে খবরটা শুনে সেদিনই চলে আসবে, কিন্তু তেহরানটা আসতে দিল না। বলল খালা খালু আগে আসুক। তানভীরদের এই প্রথম আসা এই বাড়িতে, রাজপ্রসাদের চেয়েও সুন্দর। তানজিলা বেগম আসার সময় মেহরিনের জন্য একজোড়া কানের দুল নিয়ে আসছে স্বর্ণের, সেটা মেহরিনকে দিল। তেহরান রুমাইসাকে দেখে লম্বা করে টেনে সালাম দিয়ে বলল, কেমন আইন বিয়ান সাহেবা? রুমাইসার কষ্ট হয় বুঝতে তেহরানের কথার ভাষা। কেমন অশিক্ষিত অশিক্ষিত লাগে। সেও তো নওগাঁর, কই সে তো নওগাঁর ভাষায় কথা বলে না। ভালো আছে, আপনি? ভালো আছি। ঢাকায় আইন অথচ আইত্য বাড়িতে যাইন না। আবার আইত্যরা যা আন্নে আত্মীয় লাগি, কোনোদিন তো ফোন দিয়েও খোঁজ খবর দিলা লন না। আসলে আপনাদের নাম্বার নেই আমার কাছে। মেরিনের কাছে আছে তো, আপনি চাইলে পাইতেন। রুমাইসা বিরক্ত হলো। কি ঠেকা তার যোগাযোগ রাখা। আমার নাম্বার লয়েন। রুমাইসা নাম্বারটা নিল, হোয়াটসঅ্যাপে অ্যাড করে চলে যাওয়ার সময় বলে গেল, আমার সাথে কথা বলার সময় ভদ্র ভাষায় কথা বলবেন। কি আইসুন মাইসুন খাইসুন এসব কেই বলেন? সবার সাথে তো ভদ্র ভাষাতেই কথা বলেন। সবাই তো আর আপনার মতো ভ্যান লাগে না আমার। আপনি বলে কোনো ট্রাভেল এজেন্সির খোঁজ করতে বলেছিলেন আমায়। রুমাইসার সাথে সাথে পেছনে ফিরল। হন্তদন্ত এগিয়ে এসে বলল, পেয়েছেন তার খোঁজ? এই নামে কেউ নাই ঢাবিতে। একে তো অনলাইনে পরিচিত, তার উপরে দেখেননি, শুনলাম তাকে। না দেখেই আপনি বিয়ে অব্দি চলে গেছেন তার সাথে। ভেরি গুড। আজকালকার জামানায় এমন বোগামিও হয়। হ্যাঁ ফিগার, আপনাকে কি বললো না বললো, আপনি তা শুনে আবেগপ্লুত হয়ে তার উপরে মরিয়া হয়ে গেলেন। অ্যান্ড আমি 100% শিওর আপনাকে হয়তো বোকা বানাচ্ছে লোক, আর তা না হলে সামনে কেন আসবে না? কথাগুলো তিক্ত শক্তি হলেও রুমাইসার রাগ হলো। আপনাকে জ্ঞান দিতে বলছি আমি? আমি ফ্রিতে জ্ঞান দিতে পছন্দ করি। আমার প্রয়োজন নেই। আর আমি ধোকা খাই আর বাস খাই, দ্যাট নান অফ ইয়োর বিজনেস। আমার খারাপ লাগে এমন সুন্দর সুন্দর রমণীদের কেউ ফাঁদে ফেলেছে শুনলে। যাই হোক, জীবন আপনার, চয়েস আপনার, আপনি কাকে বেছে নেবেন। আসি, কখনো প্রয়োজন হলে ডাক দিন, আমি সদা হাজির আপনার জন্য।
তেহরান তানভীরকে নিয়ে চলে গেল। বিকেল গড়াতেই সোলেমান মেহরিনকে নিয়ে সেই সাইকিয়াট্রিস্টদের কাছে গেল। তারা একান্ত আলাদা করে মেহরিনের সাথে কথা বলতে চাইল। সোলেমান সোজা মানা করে দিল। ডক্টররা সোলেমানের সামনেই কথা বলল। কথা বলে বুঝলো এটা মেহরিনের ছোটবেলা থেকেই হয়ে আসছে, আর বছরে একবার করে দেখে, আর দেখার পরই তার শরীর খারাপ হয়ে যায়। তারা এটাও জানলো যে মেহরিনের ছোটবেলায় এমন কোনো ট্রমার ঘটনা নেই যেটা ধরে তারা এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। সাইকিয়াট্রিস্টরা আপাতত ওষুধ দিল ঘুম ঠিক মতো হওয়ার জন্য, তবে সোলেমান জানালো মেডিসিন খেলে বেবির ক্ষতি হবে কিনা। সাইকিয়াট্রিস্টরা জানার সাথে সাথে ঔষধ চেঞ্জ করে প্রেগন্যান্সি সেফ ইডাটিভ দিল, তবে খুব সীমিত ডোজ নিতে হবে। সাইকোলজিস্ট কনজেনিটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি দিবে। স্বপ্ন দেখার পর কিভাবে রিল্যাক্সেশন হতে হয় সেই টেকনিক শেখাবে, যার জন্য সময় লাগবে 8 থেকে 20 সেশন সাধারণত। সাইকো অ্যানালিস্ট আপাতত সময় নিয়ে মেহরিনের স্বপ্নের প্রতীকী অর্থ বিশ্লেষণ করবে, তারপর যা কিছু বলবে। তবে সোলেমানকে পার্সোনালি ডেকে নিয়ে বলল, যেহেতু সে বারবার বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখে আর মেহরিনও মা হতে চলেছে, তো সাবধানতা অবলম্বন করতে বলল। কারণ মাঝে মধ্যে অনেক স্বপ্নই আছে যেগুলো বিশ্লেষণ করলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন সেটা জীবনেরই একটা অংশ হয়ে যায়। এর প্রতিকার কি সেটা বলুন। আপনাকে নিশ্চয়ই হাল ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়নি এখানে। আমি চেষ্টা করব এর প্রতিকার বের করার। যদি না পারি তাহলে এই ক্যারিয়ার জগতে এই আমার প্রথম হার। হয়তো কোনো ইঙ্গিত এটা সোলেমান গভীরভাবে শুনল, তবে তার ভেতরে ঝড় বইছে। জীবনের অংশ হয়ে জায়মানকে নিয়ে চলে আসলো। গাড়িতে উঠে তারা নিবাসের দিকে আসার পথে রাস্তায় আইসক্রিমের ভ্যান দেখতে পেলে মেহরিন আইসক্রিম খেতে চাইল। সোলেমান মানা করলো না। মেহরিন যা চায় সোলেমান তা এনে দেবে, একটুও না করবে না। সোলেমান গিয়ে ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসলো। মেহরিন খেতে খেতে কি হলো কে জানে হুট করে সোলেমানের কাঁধে মাথা ঠেকিয়ে দিল। সোলেমান জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে নাকি আবার? তাহলে কিছু চাই। তুমি কি চাও বলো আমায়। আমার জন্য এক আকাশ সমান ভালোবাসা। অথচ আমি এটাতে যত কার্পণ্যতা করি, তাই না? সেই জন্যই তো এটা পাওয়ার জন্য আমি রোজ মরি। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? একদমই আমায় মিথ্যে আশ্বাস দেবেন না। আমি তোমাকে কখনই মিথ্যা আশ্বাস দেইনি মেহরিন। ইফ আই ডাই ফার্স্ট, উইল ইউ ফরগেট মি? সোলেমান টেনে শক্ত করে মিশিয়ে নিল মেহরিনকে নিজের সাথে, কপালে চুমু খেয়ে সামনে তাকে গাড়ি চালাতে চালাতে বলল, আই উইল ডাই উইথ ইউ টু। মিথ্যে কথা। কোনটা মিথ্যা কথা? এই যে আমার সাথে মরে যাবেন এটা। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে বলো, হৃদয় যদি শরীর থেকে আলাদা হয়ে যায় তাহলে কি মানুষ বাঁচে? আমি আপনার হৃদয়? এই কুলিশিত হৃদয়ের একমাত্র পবিত্র হৃদয় তুমি মেহরিন তাবাসসুম। আমি পবিত্র? পৃথিবীর একমাত্র পবিত্র মেয়েটাই বোধহয় আমার বউ, যার কোনো কলঙ্ক নেই। চাঁদের উচিত তোমাকে থেকে হিংসা করা। চাঁদ কিন্তু সুন্দর। তোমার সৌন্দর্যের কাছে চাঁদও ফিকে আমার কাছে। মেহরিন চোখ বন্ধ করে লজ্জা মুখে বলল, আমার হাসি পায় এসব কথা শুনলে। এত রোমান্টিক মোড়ে কেন আপনি? হ্যাঁ? সোলেমান হো হো করে গা দুলিয়ে হাসলো মেহরিনের কথা শুনে। তুমি আমার মোটের 12টা বেজে দিলে মেহরিন তাবাসসুম। এই অপরাধের জন্য তোমায় এখন কোন সাজায় দণ্ডিত করা যায় বলো তো? মেহরিন গুটিসুটি হয়ে সোলেমানের সাথে লেপ্টে রইল। নিবাসে আসার পর সোলেমান মেড দুজনকে ডেকে এনে বলে দিয়েছে মেহরিনের কাছে থেকে 1 সেকেন্ডের জন্য না সরতে। মেহরিনের কিছু খেতে ইচ্ছা করলে তারা বানিয়ে খাওয়াবে আর বেছে বেছে খাওয়াবে। মেহরিন গোসল করতে গেলে জামা কাপড় ওয়াশরুমে রেখে বাইরে দাঁড়িয়ে থাকবে। কোনো কাজ যেন মেহরিনকে করে নিতে না হয়, একমাত্র মেহরিনের নিজস্ব পার্সোনাল কাজ ব্যতীত, যেগুলো অন্য কারো পক্ষে করে দেওয়া সম্ভব না। সোলেমানের কথার হেরফের হলে সবকটার অবস্থা খারাপ হয়ে যাবে। সোলেমানের এমন করা হুকুম শুনে তারা মাথা নাড়ল। সোলেমান মেহরিনকে রুমে নিয়ে এসে বিছানায় বসাতেই মেহরিন বলল, আপনাকে দেখলে নির্ঘাত কেউ পাগল বলবে। বললে কবুল, তাতে আমার কি যায় আসে? রিল্যাক্স হন তো। রিল্যাক্স বলে আমার জীবনে কোনো শব্দ নেই। এখন আবার কোথায় যাবেন? মিটিং করতে যাচ্ছি, সেদিন ফেলে এসেছি, সেটাই করতে যেতে হবে। আচ্ছা, সাবধানে যান। আর তুমিও সাবধানে থেকো। এখন তুমি শুধু আমার স্ত্রী নাও, তুমি আমার ওয়াইফিও। মেহরিনের চোখ বড় বড় হয়ে গেল। হোয়াট? সোলেমান হাত ঘড়ি পড়তে পড়তে বলল, কি হোয়াট? মুডে আছে কিন্তু। স্ত্রীর ইংরেজি শব্দ ওয়াইফ, ওয়াইফের বাংলা শব্দ স্ত্রী। তাহলে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার ওয়াইফও। এটা বলার মানেটা কি? একটা বলেই তো হতো। সোলেমান কপাল চাপড়াতে চাপড়াতে, বেডি তোমার প্রেমে পইরা আমি সবগুলো খাইয়া এখন চোখে সাদা সর্ষে ফুল দেখতেছি, সব তোমার দোষ।
বলতে চাচ্ছিলাম তুমি শুধু এখন আমার স্ত্রী নও, আমার বাচ্চার মাও। মেহরিন হাসতে হাসতে বলল, পাগল বেটা। তোমার কারণে এখন আসি। দুদিন মোতালেব ভুঁইয়া আর সানজিদা বেগম মেহদেবপুরে চলে গেলেন। সেরিনটা একা একা সামলাতে হিমশিম খাচ্ছে, বাচ্চা নেই। আফিয়া সুলতান, আনোয়ার সুলতান, আমিরুল সুলতানও চলে গেলেন। এর মধ্যে উর্মি চলে এসেছে। উর্মি নওগাঁ ছিল, আশায় ছিল হয়তো ইমন আসলে তার সাথে দেখা করবে, কিন্তু ইমন উর্মি বাড়ি এসেছে শুনে আজ যায়নি। ব্যস্ততা বলে এড়িয়ে গেছে। কটা দিন ধরে শেখর চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। মহসিন আলীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আপাতত তিনি জেলে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখর কোথায়, আর কোথায় কোথায় তারা কতজনকে পাচার করেছে। মহসিন আলী কিছুটা বলল আর কিছুটা বলতে পারল না। শেখরের জন্য একটা নতুন সিম আর নতুন ফোন পাঠিয়েছে একজন। শেখর সেটা হাতে পেয়ে একজনকে ফোন করলো। ওপাশের মানুষটা হয়তো শেখরের কলের অপেক্ষায় ছিল। ঠিক আছেন? শেখর একটু চড়াও হলো। ঠিক থাকি কিভাবে? তুমি আড়ালে লুকিয়ে কলকাটি নাড়ছো আর আমাকে তার খেসারত দিতে হচ্ছে। আর ওই ভিডিও ছবিগুলো পাবলিশ করেছে কে? শিবিরের এক ছেলে, নাম ইমন। ওই ছেলে এসব পেলো কোথায়? ওরে আমি সামলে পেরে খুন করে ফেলবো। মাথা ঠান্ডা করুন, এটাও এক ব্যবস্থা করা হবে। এসির নিচে থেকে অন্যকে বলছো মাথা ঠান্ডা করতে? স্বার্থপর কোথাকার। হাইপার হচ্ছেন অযথা। আমি আপনার দেশ ছাড়ার সব ব্যবস্থা করেছি, আপনি দেশ ছাড়ুন, বাকিটা আমি দেখছি। সুলতান পরিবারের সবকটার ঘুম আমি হারাম করে দিব। এই জন্য যত খুন করতে হয় আমি করব। নির্দোষের প্রাণ নিতে হলে আমি নেব। সুলতান বংশ আমি নির্বংশ করে ছাড়ব। পরিস্থিতি ঠান্ডা না হওয়া অবধি আমাকে বাংলাদেশে আসতে বলবে না। আর আব্বার কি করবে? উনি তো জেলে আছে। থাকুন কদিন জেলে, বিষয়টা ধামাচাপা পড়ে গেলে আমি ছাড়ানোর ব্যবস্থা করব। আর সামের, ওকে কি সাথে নিয়ে যাব? ছেলেটা পড়াশোনা করছে, করতে দিন, ওকে দিয়ে কাজ আছে আমার। একে ওই হাত নেই, কৃত্রিম হাত। উল্টাপাল্টা কিছু করায়ও না, নইলে দেখা যাবে ওই মাথা তো আবার ওর শরীর থেকে মাথা টানা আলাদা করেও না। ডোন্ট ওয়ারি, এমন জাল এবার বিছিয়েছি সুলতান পরিবার ধ্বংস নিশ্চিত। সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। দুপুরের দিকে মেহেরিনের কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি খেতে ইচ্ছা করছে বুঝতে পারছে না। মিষ্টি নাকি টক নাকি ঝাল। মেহেরিন আচার মুখে দিল, কিন্তু খেতে ইচ্ছা করছে না। ঝাল ঝাল নুডলস নিল, এটাও খেতে ইচ্ছা করছে না। ফ্রিজ থেকে মিষ্টি দই বের করলো, এগুলোও খেতে পারলো না। মায়ের হাতের পায়েস মিস করতে লাগলো খুব। মাহি এসে পাশে বসলো। মেহেরিনের বিষণ্ণ মুখ দেখে বলল, কিছু হয়েছে নাকি? শরীরের উপর দিয়ে যা যাচ্ছে আমার আজকাল। না, তেমন কিছু হয়নি। মায়ের হাতে পায়েস খেতে ইচ্ছে করছে খুব, অথচ আম্মু থাকার সময় এই ক্রেভিংসটা আসলো না। পায়েস খাবে? আমার চেনা একটা রেস্টুরেন্টের নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে আজ। ওখানে সব কিছুতেই অফার দিচ্ছে আজকের জন্য। বিভিন্ন আইটেমের ডেজার্ট পাওয়া যায়। অর্ডার দিই? না থাক, বাইরের জিনিস খেলে উনি বকবেন। আরে কিছু হবে না, আমি বরং আজকের দুপুরের খাবারটা সেখান থেকে অর্ডার দিই। উর্মি এসে পাশে বসতে বসতে বলল, ভালোই হবে, বাইরের খাবার খেতে দেয় না উনি, এই উসিলায় খেতে পারবো। বাসার সুলতান পাশ দিয়ে যাচ্ছিলেন, বাহির থেকে খাবার আসবে শুনে দাঁড়িয়ে গেলেন। বাইরে থেকে খাবার আসবে মানে? বাসায় কি খাবার নেই? মেড কি রাঁধেনি দুপুরে? রেঁধেছে। তাহলে বাইরের খাবারের কথা উঠছে কেন? আনহাইজিনিক খাবার দাবার সব। আঙ্কেল কিচ্ছু হবে না, একটা দিনই তো। সুলেমান জানতে পারলে পুরো বাড়ি মাথায় নিয়ে নেবে। এমনিতেই ছেলে আমার উপর রেগে আছে। মাহি এমন কিছু করো না ওর কথার বাইরে, তখন তোমাকেও বকবে। তোমার খেতে ইচ্ছে করলে তুমি খাও, মেহরিনকে নিয়ে ভাবার জন্য তার মেয়েরা আছে। মেহরিনের কিছু খেতে ইচ্ছে করলে তারা বানিয়ে দিবে। মাহি আচ্ছা বলে রুমাইসাকে জিজ্ঞাসা করলো সে খাবে কিনা। রুমাইসা না জানালো। মাহি শুধু নিজের আর উর্মির জন্য খাবার অর্ডার দিল। তার ভেতর কুনাফা আর পায়েস। পায়েসের নাম বলে দিল কোন পায়েসটা নিতে চায়, আর সাথে কাচ্চি অর্ডার দেওয়ার 30 মিনিট পর খাবার দিয়ে গেল ডেলিভারি ম্যান। মাহি টেবিলে সাজালো নিজের আর উর্মির জন্যে। মেহরিনকে ডাকলো, কিন্তু মেহরিনের ইচ্ছে করলো না কাচ্চি খেতে। উপরে উঠে চলে যেতে নিলে মাহি ডেকে বলল, মেহরিন, পায়েস বা কানাফাটা চাইলে ট্রাই করে দেখতে পারো, ক্রেভিং নেসটা কমে যায় কিনা। মেহরিনের খুব খেতে ইচ্ছা করলো। মেহরিন যেহেতু কুনাফা খাবে না, তাই মাহি পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, এটা ট্রাই করো, আমার ফেভারিট পায়েস এটা। মেহরিন তাকিয়ে দেখলো কেমন ক্রিমি ক্রিমি দেখতে। কি পায়েস এটা? আপেলের। ট্রাই ইট, তুমিও ফিদা হয়ে যাবে। মেহরিন এক চামচ খেয়ে দেখলো, আসলে টেস্টটা দারুণ। মেহরিন বাটি দেখিয়ে বলল, সবটুকু খাই? অবশ্যই।
মেহরিন সবটুকু খেলো না, তবে অর্ধেকের বেশিটুকু খেলো। মাহিয়ার উর্মি কাচ্চি শেষে কুনাফা খেলো। মেহরিন পায়েস খাওয়া শেষে এবার বোধহয় তৃপ্তি পেল। গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে রুমে চলে গেল। সন্ধ্যার পরপর আকস্মিক মেহরিনের পেট ব্যথা শুরু হয়, হালকা ব্লিডিংও হতে দেখা গেল। এমন অবস্থায় হলো যে এই ব্যথা মেহরিনা সহ্য করতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো পেটে হাত দিয়ে। তার চিৎকার শুনে রুমাইসা দৌড়ে এসে দেখলো মেহরিন ফ্লোরে শুয়ে পেট চেপে কান্না করছে। রুমাইসা কাছে আসতে ফ্লোরে হালকা রক্তের ছাপ দেখে শরীর হিম হয়ে গেল। বাচ্চার কিছু হলো না তো আবার? তাড়াতাড়ি চাচা আর ইয়াসিনকে ডাক দিল। ইয়াসিন কিছুক্ষণ আগেই এসেছে নিবাসে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। চিরুনিটা রাখতে গিয়ে ভুলবশত কাচের গ্লাসটা হাতে লেগে ফ্লোরে পড়ে যায়। বাতাসি সেটাই উঠাচ্ছিল, কিন্তু রুমাইসার চিৎকার শুনে ইয়াসিন ঘুরে পা ফেলতে গিয়ে বাতাসির হাতের উপর পা ফেলে। বেচারি বাতাসির হাতে গ্লাসের কাচের টুকরা ছিল, সেই কাচের টুকরা গিয়ে বিঁধল হাতে। ব্যথায় মৃদু শব্দ করে উঠল। ইয়াসিন বাতাসির ব্যথার শব্দ শুনে পিছনে একবার ফিরে বলল, দুঃখ পেলে? দুঃখিত, আমি দেখিনি। তারপর ইয়াসিন চলে গেল। বাতাসি হাতের মুঠো খুলতে গলগল করে হাত দিয়ে রক্ত বের হতে লাগলো, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইয়াসিনের যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কি অদ্ভুত! তারা ইচ্ছা করে দুঃখ দিয়ে আলতো করে হেসে জিজ্ঞাসা করে, দুঃখ পেলে? হাসপাতালের করিডোরে অপেক্ষা সময়টা যেন 100 বছরের সমান দীর্ঘ। স্ট্রেচারে তোলা মাত্রই মেহেরিন কুঁকড়ে গেল। পেটের ভিতরে ব্যথা যেন মুঠো পাকিয়ে চেপে ধরছে। কথা বলার শক্তি নেই, ঠোঁট শুকিয়ে সাদা, তার আঙ্গুলগুলো শুধু আঁকড়ে আছে ওড়নার কোনা। এমার্জেন্সি রুমে সাদা আলো চোখে বিচ্ছে। একজন নার্স দ্রুত প্রেশার মেশিন লাগালো। ব্লাড প্রেশার 90/60, একটু লো। আরেকজন বলল, আইভি লাইন ওপেন করুন। মেহরিনের হাতে সুচ ঢোকাতেই শরীরটা কেঁপে উঠল। স্যালাইন ধীরে ধীরে নামতে শুরু করলো। ডিউটি গাইনি ডাক্তার দ্রুত এসে গম্ভীর গলায় বলল, পেটের ব্যথা কতক্ষণ ধরে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।